সোমবার হয়তো পুরো বিশ্বের বাজারে একটা র্যালি আসতে চলেছে, কারণ ইরান আর ইউএস যুদ্ধ নিয়ে একটা দারুণ এগ্রিমেন্টের দিকে এগোতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ ট্রাম্প পোস্টও করেছেন, আমি পোস্টের একটু জিনিস তুলে ধরছি। কিছুক্ষণ আগে বা আমাদের যখন একটু রাত ছিল তখন পোস্টটা হয়েছে, যে আমি মেন জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি। যেখানে ট্রুথ সোশ্যালে তিনি প্রেসিডেন্ট অফ আমেরিকা যেখানে পোস্ট করেছেন, দেখুন, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং পার্টেনিং টু পিস, এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান এগ্রিমেন্ট হ্যাজ বিন লার্জলি নেগোশিয়েটেড। ঠিক আছে, এবার সাবজেক্ট টু ব্লা 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 আরও কিছু লিখেছেন, এবং বিভিন্ন লোকের সাথে কথার মাধ্যমে এটা হয়েছে, শুধু ইরানের সাথে নয়, সেখানে মানে বাহারিনের আছে, তারপর বিভিন্ন ইউএই, অনেকের সাথে কথা বলে এই সবগুলো করা হয়েছে। এবং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং পার্টেনিং টু পিস, এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং মনে করা হচ্ছে একটা এগ্রিমেন্টের দিকে কিন্তু অলরেডি অনেক কিছু কিন্তু নেগোশিয়েট হয়ে গেছে। অ্যান এগ্রিমেন্ট হ্যাজ বিন লার্জলি নেগোশিয়েটেড, তার বাংলা করলে এই দাঁড়ায়। তাছাড়া তাছাড়া আরেকটা পোস্ট যেটা 19 আওয়ার্স আগে জাস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে, যখন একটা ডাও জোন্সের চার্ট এঁকে সেখানে ডাও জোন্স স্টক মার্কেট অল টাইম হাই, এই কথাটা একটা উইকেন্ডে পোস্ট করা হয়, তখন বুঝতেই পারছেন সোমবার, যদিও সোমবার ট্রাঙ্কেটেড বাজার থাকবে আমেরিকায়, একটু ছুটির সময় আছে, কিন্তু ঠিক আছে, মানে বুঝতে পারছেন কি ব্যাপারটা হতে চলেছে। একটু মার্কেটের পক্ষে একটু বুস্ট, একটু স্টক মার্কেটের প্রতি একটু ওই জোয়ার আসা, ওই ব্যাপারটা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট করে থাকে। এবার আপনারা অনেকেই বলবেন আগে থেকে পজিশন ধরা থাকে তারপর করে, সেইগুলো তো ব্যাপার আছে, সেটা যেখানেই জায়গা থাকুক। কিন্তু এই ইরান এবং ইউএস এর কনফ্লিক্ট নিয়ে একটু সদর্থক দিকে এগোচ্ছে বলে উইকেন্ডে তো অ্যাটলিস্ট যখন আপনাদের সাথে ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু এই খবরই আসছে, যেটা একটু ভালো দিক। এবং সোমবার আমাদের বাজারও সেই অর্থে একটু রিয়্যাক্ট করতে পারে। পুরো গ্লোবাল বাজারই আশা করি একটু ভালো থাকবে। এশিয়ান মার্কেট দিয়ে শুরু হবে, জাপান, তারপর চীন, কসপি, অস্ট্রেলিয়ান মার্কেট, এইসবও মনে হয় ভালোই করবে। যাই হোক, এইটা আপডেট দেওয়ার ছিল। এবার আসি বাজারে। এবং এই আজকের এই ভিডিওটা আরও ইম্পর্টেন্ট কেন, এখানে আপনাদের বলবো ওয়ান অফ দ্য কারণ যেখানে মনে করে দেখবেন, জাস্ট 28শে মার্চ আপনাদের সাথে ইউটিউব লাইভে আমি এসেছিলাম, সেখানে এমটারটেক 3,500 টাকায় ট্রেড করছিল, আপনাদের চিনিয়ে রেখেছিলাম ফর অ্যানালিসিস পারপাসে। কিন্তু কিসের মাধ্যমে আমি নিজে এই অ্যানালিসিসটা করেছিলাম সেটা তো আপনাদের জানা দরকার। আমার কাছে যারা এমনি স্টুডেন্টও আছে, তাদের সেই সব স্টুডেন্টদেরও কিন্তু আমি বলেছিলাম যে এই দিকে একটু নজর রেখো এবং টেকনিক্যাল অ্যানালিসিসটা নিজেরা করো। এবং আপনাদেরও, ইউটিউবের যারা দর্শক, যারা লাইভে ছিলেন, তাদেরকেও আমি বলেছিলাম। তো কিসের উপর ভিত্তি করে বলা হয়েছিল আজকের এই ভিডিওতে, কিন্তু তার ওয়ান অফ দ্য কারণ, অনেকগুলো কারণ থাকে, তার ওয়ান অফ দ্য টেকনিক্যাল কারণটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো, ভিডিওটাকে একটু মন দিয়ে দেখবেন। সেই দেখার সাথে সাথেই আমি বলবো, দেখুন, আপনার সামনে মান্থলি চার্ট নিফটির খোলা আছে। মান্থলি চার্টটা কেন খুলেছে, আমি সচরাচর মান্থলি চার্টে কথা বলি না, মান্থলি চার্টে এই জন্যই কথা বলেছি। দেখুন, এই জায়গাটা আগের একটা বটম ছিল, তারপর এই জায়গায় যখন এসেছিল সেই জায়গাটা কিন্তু ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। এবং এটাকেই যদি আপনি উইকলি করেন তাহলে বুঝবেন ওই জায়গাটা মোটামুটি এই জায়গার যে ডবল বটম ব্যাপারটা, এবং তারপরেই দেখুন এখান থেকে আবার একটু উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখায়। এখন তো একটু মিডিয়াম জায়গায় আছে, দেখা যাক কি হয় নেক্সট উইক। কিন্তু আপাতত একটু হলেও বুঝতে পারলেন যে টেকনিক্যাল মানলে, একটু চার্টগুলো বিভিন্ন টাইম ফ্রেমে দেখলে, একটু হাইয়ার টাইম ফ্রেমে দেখলে বোঝা যায় যে ওভারঅল মার্কেট কি করতে চলেছে। এবং মান্থলি চার্টটা মাঝে মাঝে, আমি বলবো অ্যাটলিস্ট উইকেন্ডে একটু মান্থলি উইকলি চার্টটা মাঝে মাঝে একটু দেখলে ভালো হয়। দেখুন, নিফটির চার্ট, নিফটি আপনারা অনেকেই বলছেন ও কোনো কিছুই করছে না। আপনারা এই র্যালিটাকে লক্ষ্য করুন, এটা কিন্তু প্রায় 220% রিটার্ন ইন 4 ইয়ার্স প্রায় বলা যায়। তো 220% রিটার্ন দেওয়ার পর নিচে এসেছিল, আবার কিন্তু লাইফ হাইতে গেছিল, তার থেকে ওই ইরান যুদ্ধের ব্যাপারের জন্য আবার জিনিসগুলো একটু নিচে এসেছিল বা এসেছে। ঠিক আছে, সুতরাং মার্কেট যে খুব একটা খারাপ ইন্ডেক্স লেভেলে আছে সেটা কিন্তু বলা যায় না।
এটা কিন্তু মনে রাখতে হবে। এবং মার্কেটে এরকম ব্যাপার দেখুন, এখানেও কয়েক মাস ধরে, এবং এটা কয়েক মাস না, মান্থলি যেহেতু ক্যান্ডেল, আমি বলবো প্রায় 1 বছর ধরে কিন্তু এইখানে 2000 এই 2021-22 এই ব্যাপারটা কিন্তু মোটামুটি একটু, ওরা কি বলবো, সাইডওয়েজ ছিল মার্কেট, মানে কোনো তেমন রিটার্ন জেনারেট করে দেয়নি। বুল মার্কেটের মাঝখানেও কিন্তু এরকম সাইডওয়েজ মার্কেট এসেছিল। সুতরাং এখন যে মার্কেট এরকম সাইডওয়েজ হয়ে আছে, সেটাতে খুব একটা কমপ্লেনের জায়গা নেই। তাই জন্য আমাদের কোন লেভেলের দিকে নজর রাখতে হবে, একটু বড় টাইম ফ্রেমে বলছি, এটা 22,000-এর লেভেল, এই 22,000-এর লেভেলে একটু নজর রাখতে হবে। আর তারপর এই লেভেলটা তো আছে যেখান থেকে এই ব্রেকআউটটা দিয়েছিল, সেটা হচ্ছে 20,516 জায়গায়, 20,500, 20,000 এই লেভেলটায়। এই লেভেলটা যদি ভাঙে, মানে 22,000 যদি ভাঙে, দেন আমাদের একটু খারাপ লাগার বা স্ট্রাকচার খারাপ হওয়ার দিকে আছে মান্থলি ক্যান্ডেলে। তাছাড়া কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে এখনো নিফটি বুলিশনেসেই আছে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবার আসি, আরো বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করব, তার আগে একটু নিফটি মিড ক্যাপে আসি। আর প্লিজ আপনাদের যদি এই অ্যানালিসিসটা, স্পেশালি উইকেন্ডে যে আমি ডিটেল অ্যানালিসিস করি, এটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। আর চ্যানেল ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো আপডেট আনলে সেইটা আপনার কাছে পৌঁছে যায়। এবং আমি যে ইউটিউব লাইভ করি, সেখানেও কিন্তু আমার সাবস্ক্রাইবাররা প্রশ্ন করতে পারে এবং সেটা সেই লাইভ সেশনগুলো অ্যাটেন্ড করতে পারে, এবং সম্পূর্ণ বিনামূল্যে। প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি আসি মিড ক্যাপ। দেখুন, মিড ক্যাপটা আমি বারবার বলছি, নিফটি যদি এক জায়গায় দাঁড়িয়ে যায়, মিড ক্যাপ কিন্তু ভালো করবে। কেন বলছি, বলার কারণ আছে। এই নয় যে আমার একদিন ঘুম থেকে উঠে মনে হলো মিড ক্যাপ ভালো করবে আর আপনাদের সামনে বললাম। হ্যাঁ, যদিও এগুলো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, চার্টে যা দেখছি সেটারই ইন্টারপ্রিট করছি, আর কিছুই নয়। কেন করছি, এবার মান্থলি ক্যান্ডেলটা দেখে পরিষ্কার আশা করি হলো। দেখতে পাচ্ছেন, মান্থলি ক্যান্ডেলে উপরে গেছিল, নিচে এসেছিল, আবার উপরে গেছে, নিচে এসেছে, আবার উপরে গেছে, এবং প্রায় লাইফ হাই এর কাছে আছে, এবং হাইয়ার লো করছে। হাইয়ার লো করলে সাধারণত একটু বুলিশনেস হয়, যেখানে হাইয়ার হাই করার প্রবণতা দেখায়। এবং আপনারাও দেখতে পাচ্ছেন, চার্টেও দেখতে পাচ্ছেন, নিফটি মিড ক্যাপ কিন্তু বুলিশ দেখাচ্ছে, এবং এই জন্যই আপনাদের কাছে এই ব্যাপারটা তুলে ধরেছিলাম। এই নয় যে ঘুম থেকে উঠে মনে হলো আর আপনাকে বললাম, তা নয়। টেকনিক্যাল অ্যানালিসিসটা এই জন্য খুব দরকার। চলুন চট করে স্মল ক্যাপ আর অন্যান্য জিনিস দেখার আগে একটু এমটারটাকে নিয়ে আলোচনা করে নিই। কেন, কি দেখেছিলাম আমি, যার জন্য আমার স্টুডেন্টদের এবং ইউটিউব লাইভে এসে আপনাদেরকেও আমি এই কথাগুলো বলেছিলাম। কি জিনিস দেখেছিলাম, দেখুন এইখানে ব্যাপারটা হচ্ছে মান্থলি চার্টের ব্যাপারটা। দেখুন এইখানে, এইখানে অনেক দিনের কনসলিডেশন এখানেও ব্রেক করেছিল, এবং আমার রাডারে বা আমার নজরে কিন্তু এই জায়গা থেকে এসেছিল 2,500 লেভেলে। কিন্তু একটু কনফার্মেশনের দরকার হয়, একটু হয়, তারপর উপরে উঠলো, এবং তারপর এখানে 1 মাস একটু কনসলিডেট করলো। এবং এই জায়গাতেই কিন্তু আমি আপনাদের কাছে জিনিসটাকে তুলে ধরেছিলাম যে নজরে রাখুন। এই জায়গাটা কিন্তু ওই 3,400, 3,500 এই জোনটা দেখতে পাচ্ছেন, এখানে 3,500, ঠিক এই জোনটাতেই কিন্তু আপনাদের চিনিয়ে দেওয়া হয়েছিল যে ব্যাপারটা লাইফ হাই ব্রেকআউট দিয়েছে, মান্থলি ক্যান্ডেলে ব্রেকআউট। ভলিউমটা যদি প্লট করেন, দেখবেন ভলিউমগুলো মোটামুটি এইসব সময় ছিল। এবং তারপর আমিও আশা করিনি যে এত বড় র্যালি হয়ে যাবে, কিন্তু এই ব্যাপারের জন্যই। ঠিক আছে, এবার আশা করি ওয়ান অফ দ্য কারণটা আপনাদের ক্লিয়ার হলো। তাছাড়া আরও কিছু কারণ ছিল, কিন্তু ঠিক আছে, মেইন যে কারণ সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিসগুলো আপনারা করলে কিন্তু নিজেরাই নিজেদের জন্য স্টকগুলো খুঁজতে পারবেন। হ্যাঁ, তাতে কিছু ভুলও হবে, তার জন্য স্টপ লস থাকবে, তা আপনারা তার জন্য কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসটা জানা দরকার। এবং টেকনিক্যাল অ্যানালিসিসের উপর যদি ডিটেলসে জানতে চান, অতি স্বল্প খরচে আপনাদের জন্য কিন্তু কোর্স লঞ্চ হয়ে গেছে। সঞ্জয় টক্স অ্যাপ, গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ডাউনলোড করে নেবেন, বা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে। সেখানে কিন্তু এই টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটা 2 থেকে 2,500 টাকার মতো আমি ফিক্স রেখেছি। প্লিজ এনরোল করে নেবেন। খুব স্বল্প দামেই ফ্রিজ রেখেছি। আমি সাধারণত 5,000, 6,000 টাকার কোর্স আমার নর্মালি লঞ্চ হয়, কিন্তু এইটা আমি চাইছি যে টেকনিক্যাল অ্যানালিসিসটা যাতে সবাই অ্যাটলিস্ট জানে। যারা ইনভেস্টার তারাও যাতে জানে, যারা ট্রেড করে তাদের তো জানারই দরকার। তাহলে কি হবে, অ্যাটলিস্ট একটু জাগরুক হয়ে আমি ডিসিশনগুলো নিতে পারবো, বা আমার অ্যানালিসিসটা অ্যাটলিস্ট সারতে পারবো। সুতরাং এনরোল করে নেবেন। জুনের মাঝামাঝি থেকে কোর্স চালু হচ্ছে, কিন্তু এই ডিসকাউন্টগুলো কিন্তু প্রথম দিকেই এখন চলছে। প্লিজ এনরোলমেন্ট করে নেবেন।
এবার আমি আসি আরও কিছু স্টকে যেগুলো আপনাদের প্রশ্নও থাকে। যেমন আপনাদের একটা প্রশ্ন থাকে যে 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 একটু সরকারি কোম্পানিগুলো নিয়ে, ঠিক আছে? তার মধ্যে থাকে ধরুন আইআরসিটিসি, হ্যাঁ? এইসব নিয়ে একটু কথা থাকে। তো আইআরসিটিসির যদি আমি দেখি, কেন আমি বলি যে না দেখুন চার্টটা তো আমার খুব একটা ভালো লাগছে না, আ সেটা নিয়ে যে বলি, কেন বলি? কারণ আছে। আবার বলছি, ঘুম থেকে উঠে আমার মনে হয় না যে আইআরসিটিসি বাজে তো বলি বাজে, তা নয়। দেখুন চার্টে মান্থলি ক্যান্ডেল অনেক স্ট্রং ক্যান্ডেল হয়, কারণ ডেইলি উইকলি এর থেকেও মান্থলি ক্যান্ডেল অনেক স্ট্রং। সেখানে নিজেই দেখুন, সেখানে অভিমুখটা কোন দিকে আছে? অভিমুখটা নিচের দিকে, তাই না? এখানে কি হাইয়ার হাই হাইয়ার লো এরকম তৈরি করছে? উত্তর হলো না। সুতরাং এখনো এতে জোয়ার আসেনি। এক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু করছি না। আবার আপনারা হয়তো ভুল করবেন, ও তার মানে কি আইআরসিটিসি খারাপ? হয়তো ফান্ডামেন্টালি ভালো আপনাদের মনে হতে পারে। আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসে যাচ্ছি না। 20 মিনিটের ভিডিওতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করাও সম্ভব নয়। কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস না করে পিওরলি যদি টেকনিক্যালও আমি করি, পিওরলি টেকনিক্যালে নিজেই দেখতে পাচ্ছেন ট্রেন্ড কোন দিকে আছে। আর এই জিকে যখন আইআরসিটিসি নিয়ে আপনারা মাতামাতি করছিলেন 2021-22-এ, তখন ট্রেন্ডটা কোন দিকে ছিল সেটা নিজেই দেখতে পাচ্ছেন, রাইট? এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, কারণ তখন ট্রেন্ড আপে ছিল, সেইটা মাথায় রেখে এখন নিচে আপনি নিয়ে নিলেন কোনো ট্রেন্ড না দেখে, টেকনিক্যাল অ্যানালিসিস না করে, ট্রেডিং পারপাসে, তাহলে কিন্তু ব্যাপারটা ততটা হয় না। ধরুন আমার আপনার অনেকের প্রিয় কেইনস টেকনোলজি যখন এইখানে গিয়েছিল তখন বুল রানে ছিল। সুন্দর সুন্দর, আমিও আপনাদের সাথে অনেকবার কাভারও করেছিলাম, তখন একটা বুল রানে ছিল। তারপর থেকে আর বুল রানে নেই, তারপর থেকে কনসলিডেশন টু ডাউনওয়ার্ড মুভমেন্ট আছে। সুতরাং এখন আর আমি এতে আর ট্রেড করি না, কারণ আমি পিওরলি মেনলি আই এম এ ট্রেডার। সে পজিশনাল ট্রেডার বলতে পারেন বা শর্ট টার্ম ট্রেডার, সুইং ট্রেডার, যাই ট্রেডার বলুন না কেন, সেই ধরনের ট্রেডার। তো সেক্ষেত্রে যারা ট্রেডিং করেন সেই পারপাসে বলছি, সেক্ষেত্রে ট্রেন্ডটা ডাউনওয়ার্ড, আবার ট্রেন্ডটা হয়তো কখনো শুধরে যাবে, আবার একটু হায়ার হাই হায়ার লো করবে, সেই দিকে নজর রাখবেন, সেই দিকে তখন যেতে হবে। হাডকো নিয়ে অনেকে কথা বলেন, হাডকোও দেখুন মান্থলি চার্টে এখন সাইডওয়েজ, এইখানে যখন এখানে এই ফেজে যখন ছিল তখন দারুণ মুভমেন্ট করছিল, তখন ট্রেডিং নিচে নিচে একটু কিনে কিনে ট্রেডিং গুলো করা যেত। কিন্তু তারপর যখন ডাউনওয়ার্ড এসেছে বা কনসলিডেশন জোনে আছে, তখন তো সেই অর্থে লং ট্রেড করা যায় না, তাই না? সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এবং দেখুন ভেল আবার এর মধ্যে কনসলিডেট করে এখানে দেখুন ব্রেকআউট দিয়েছে, এখানে ব্রেকআউট দিয়েছে। তো এইখানে দেখুন, এখানে নিজেই দেখুন, আমি যে একটু আগে হায়ার হাই এরকম স্ট্রাকচার করছে কিনা, তারপর দেখুন সেটা করছে। এখান থেকে যদি দেখেন, এই দেখুন হায়ার হাই করলো এবং হায়ার লো করলো, তারপর যখন এখান থেকে ব্রেকআউট দিচ্ছে, এখানে টেকনিক্যালি একটা এন্ট্রি হয় উইথ স্টপ লস অফ দিস, বা স্টপ লস আর একটু যদি নিচে, একটু যারা কনজারভেটিভ, স্টপ লসের আবার ব্যাপার আছে টেকনিক্যাল অনুযায়ী, রিস্ক অনুযায়ী, সেটা আমি টেকনিক্যাল কোর্সে আরো ডিটেলসে অ্যানালিসিস হবে। কিন্তু কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছেন এখানে। তারপর দেখুন এতটা হয়েছে, এখন প্রফিট বুক হয়ে গেল। তো যারা ট্রেডিং করেন তারা এই ব্যাপারগুলো একটু নজর রাখবেন, একটু লঙ্গার টাইম ফ্রেমের চার্টগুলো দেখবেন, ঠিক আছে? তাই জন্য দেখুন এখন ভেল নিয়ে একটু টিভিতেও কথাবার্তা কিন্তু হচ্ছে। এবং আপনাদের মনে করিয়ে দেখি, এই যে কথাগুলো যখন আমি বলছিলাম, 28শে মার্চ যখন এমটার নিয়ে কথা বলছিলাম, তখন কিন্তু টিভিতে এমটার নিয়ে এত কিছু শোনেননি। সত্যি কথা বলবেন, নিচে কমেন্ট করে জানাবেনও। তখন কিন্তু কেউ বলতো না। এখন 8,000-এ চলে গেছে, সবাই এমটার নিয়ে বলছে। এখন বলে কি লাভ হবে? আগে থেকে তো জানাতে হবে, বা আগে থেকে আপনাদেরকে অ্যানালিসিসের জন্য তৈরি রাখতে হবে। সেই কাজটা কিন্তু এই চ্যানেল করে। তাই জন্য প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক আশা করব। আর যদি পারেন তো একটু কমেন্ট করে দেবেন যে আপনাদের কেমন লাগছে এই যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো আপনাদের একটু হাতে কলমে দেখাচ্ছি। আচ্ছা, আরো একটা দুটো স্টক নিয়ে আলোচনা করি। বাজাজ কনজিউমার ইদানিং খুব ভালো করছে, কিন্তু তার টেকনিক্যাল প্যাটার্নটা আপনাদের আবার মনে করিয়ে দিই। দেখুন এখানে কনসলিডেট করছিল, এই যে কনসলিডেশন জোনের ব্রেকআউট, এখানে ব্রেকআউটটা দিল এবং তারপরেই বেড়েছে। এবং এই ব্রেকআউট, এবার আপনি বলবেন, ও সঞ্জয় তার মানে যা ব্রেকআউট দেয় সবকটাই বাড়ে। একদমই নয়। তার মধ্যে কিছু কিছু হয়তো স্টপ লসও হিট হবে। ট্রেডার হিসেবে আপনি সবসময় 100% ট্রেড অ্যাকিউরেসির সাথে ট্রেড করবেন তাও নয়। আমার কথা মানতে হবে না, ওয়ার্ল্ডের যে কোনো টপ ক্লাস ট্রেডারদের একটু বায়োগ্রাফি পড়ুন। বেশিরভাগের অ্যাকিউরেসি লেভেল 60%, 65%, এবং তাতেই কাজটা হয়ে যায়। 50%-এর উপরে হলেই কাজটা হয়ে যায়, ঠিক আছে? কারণ তারা যখন উইন করে অনেকটা বড় উইন করে, আর স্টপ লস দেয় অনেকটা কম।
ধরুন 1:3 বা এই লং টার্মের মান্থলি চার্টে তো 1:5 1:4 পাওয়া যায় অনেক সময়। ঠিক আছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও। তো এইভাবে ব্যাপারটাকে দেখতে হবে। ওকে, আচ্ছা, আরো কিছু স্টক আলোচনা করি আপনাদের জন্য। ধরুন এনএসডিএল নিয়ে অনেকের প্রশ্ন আসে। আমি ইনভেস্টমেন্টে যাচ্ছি না, ট্রেডিং এর জন্য কি এটা এখন ঠিক আছে? উত্তর হলো না। কিন্তু এইখানে এবার একটু হয়তো কনসলিডেশন করবে, সেই দিকে নজর রাখবেন। আর যাদের ইনভেস্টমেন্ট পারপাসে অ্যাকুমুলেট করতে চান তাদের তো বাজে সময়। যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনার মনে হয় যা না এনএসডিএল এর ব্যবসাটা আমি বুঝি, এনএসডিএল কে আমার ভালো লাগে, তাহলে তো যখন নিচে নিচে থাকবে তখনই মানুষ অ্যাকুমুলেট করে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু আমি পিওর টেকনিক্যাল এখানে অ্যানালিসিস করছি, তাই জন্য চলুন আপনাদের ওয়ান অফ দ্য প্রিয়, বা আমিও অনেক সময় কভার করি, সিডিএসএল, সেটাকেও একটু কভার করে নিই। তারপর আমি আরো অনেক স্টকে আসবো, সিডিএসএল বিএসসিতেও আসবো। সিডিএসএল টেকনিক্যাল পারপাসে এখানে স্টপ লস ছিল, এটা টেকনিক্যাল, কিন্তু আমার পার্সোনাল হোল্ডিংও ধরুন ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আমার হোল্ডিংয়ে আছে, যেটা আমি লং টার্মে নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে চাই। তো সেক্ষেত্রে আমার টেকনিক্যাল অ্যানালিসিস অতটা না দেখলেও হবে, আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টালে কি এর ব্যবসা একদম খারাপ হয়ে গেছে? উত্তর হলো না, এর ব্যবসা ঠিকই আছে। এতটা এতটা রান দিয়েছে, কতটা রান দিয়েছে সেটা দেখতে হবে। 2020-21 এখান থেকে স্টকটা যখন হাইতে গেছিল 1559% রিটার্ন দিয়েছে, 15 গুণ। 15 গুণ হয়েছে 5 বছরে, এটা কেউ দেখছেন না আপনারা। 15 গুণ, 2020 থেকে 2025 15 গুণ হয়েছে। 15 গুণ হওয়ার পরও কনসলিডেট করবে না? 5 বছর ধরে মশাই কনসলিডেট করতে পারে, কমপ্লেন করার কোনো জায়গা নেই। তো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে যে আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস, কিন্তু 5 বছর যারা ট্রেডিং করছেন তারা কি একটা টাকা 5 বছর আটকে রাখবেন? একদমই নয়। তাদের জন্য স্টপ লস থাকবে, তারা অন্যরকম ভাবে, তাদের অ্যাপ্রোচই অন্যরকম হবে। ট্রেডারদের অ্যাপ্রোচ অন্যরকম হবে, ইনভেস্টারদের অ্যাপ্রোচ অন্যরকম হবে। দুটোকে গুলিয়ে ফেলবেন না, যেটা আমি বারবার বলি। ওকে, আচ্ছা, বিএসসি, এখন সবাই বিএসসির পিছনে ছুটছেন। আমি বারবার বলেছি বিএসসি তো আমার এখানে যখনই সিডিএসএল কভার করা হতো বিএসসি কভার করতাম, একটু মনে করে দেখবেন এবং নিচে পারলে কমেন্ট করে জানাবেন। সবসময় বিএসসি কে আমি কভার করতাম এবং বলতাম ভালো স্টক, স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিএসসিও দেখুন অনেক কনসলিডেট করেছে, এই সময় দেখুন কনসলিডেট করেছে 2023-24-এ। এই জায়গায় দেখুন এখানে তো প্রায় 25%-এর মতো ডাউন হয়েছিল। সেই সময়গুলো আপনারা কোথায় ছিলেন? যারা আজকে বিএসসি কে 4,000 টাকায় নিতে চাইছেন, নেওয়ার জন্য লালায়িত হয়ে আছেন, তারা এই সময় মানে অ্যাডজাস্টেড প্রাইস অনেক কমে ছিল, 2,400-2,000 টাকায় ছিল। তখন কোথায় ছিলেন? তখন কেন মনে হয়নি? জাস্ট কয়েক মাস আগে। ফান্ডামেন্টাল কি কয়েক মাস আগে খারাপ ছিল? উত্তর হলো একদমই না। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। প্লাস প্লাস একটু চার্টটাকে বড় করলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে ইনভেস্টার হওয়াটা খুব একটা সহজ ব্যাপার নয়, অনেক কঠিনও হয় মাঝে মাঝে। কি বিএসসি এই সময় নিফটিও নিচের দিকে এসেছিল 2022-23-এর জায়গায়, তখন উপর থেকে কতটা নিচে নেমেছিল জানেন? এই দেখুন 59%। ভাবতে পারছেন? 59% নিচে এসেছিল। ফান্ডামেন্টাল যাদের আছে তারা বুঝতে পারবেন, হ্যাঁ 59% নেমে এসেছে, আমাকে বেঁচে বেরোলে হবে না। বিএসসির বিজনেস তো মনোপলি প্রায়, এনএসসি তো লিস্টেড নয়, মনোপলি বলা যায়। সুতরাং বিএসসির বিজনেস ঠিক আছে, আই শুড বি দেয়ার। রেজাল্ট কেমন হচ্ছে দেখি, হ্যাঁ রেজাল্ট তো ঠিক আছে। মার্কেট নেমেছে, তাই জন্য নেমেছে। কেন বলছি মার্কেট নেমেছে সেটাও বলি। নিফটির চার্ট দেখুন, নিফটির চার্টও কিন্তু এই যে 22-23-এ দেখুন এখান থেকে নেমেছিল। নিফটি দেখুন উপর থেকে প্রায় 17.96, প্রায় 18-20% নিফটি কারেক্ট করেছিল। তার জন্য বিএসইও তখন মিড ক্যাপ জাতীয় কোম্পানি, সেটাও নিচে নেমে এসেছিল। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিএসসি কি খারাপ হয়ে গেছে? যারা ইনভেস্ট করেন তাদের, ট্রেডার হলে আগেই স্টপ লস থাকবে, নেওয়ার পরেই তো স্টপ লস থাকবে। ঠিক আছে, স্টপ লস হিট হয়ে গেল, আবার যখন বুল রান আসবে আবার নেব, সেই লস অনেক কভার হয়ে যাবে। সেগুলো টেকনিক্যাল ব্যাপার আলাদা। আবার বলছি, টেকনিক্যাল অ্যানালিসিস করে ট্রেডিং আলাদা, আর ইনভেস্টমেন্ট ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে ইনভেস্টমেন্ট আলাদা। কিন্তু ইনভেস্টারদেরও এরকম 60% মাঝে মাঝে নিচে দেখতে হয়। কিন্তু সেই মনের জোর না থাকলে, বা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সেই জোর বা সেই কনফিডেন্স না থাকলে আপনারা কি করে বিএসসি ধরে রাখতেন 60% যখন নিচে এসেছিল? তো এই জন্য মনে করে রাখুন যে সবকিছুই ইজি ব্যাপার নয়। এই জন্য পরিশ্রম দিতে হয়, স্টক মার্কেটে একটু পরিশ্রম করতে হবে, কিন্তু যদি পরিশ্রম করেন রিওয়ার্ড ভালো পাওয়া যায়। কিন্তু আবারও বলছি, সাকসেসের রেট কিন্তু খুব কম, অনলি 5% মানুষই সাকসেস পান, এবং সেটা সব ক্যারিয়ারেই আছে। ক্যারিয়ারের যে কোনো আইপিএস আইএএস অফিসার দেখুন, এখন সব ক্ষেত্রেই 2 to 5% লোকই সাকসেস পায়।
আচ্ছা, এবার আমি একটু মিড ক্যাপ ইন্ডেক্সের দিকে আসি। মিড ক্যাপও দেখুন এই যে 2022-23-এ বিএসসি যখন 60% হয়েছিল কেন? উপর থেকে মিড ক্যাপ ইন্ডেক্সও কিন্তু 21-22% কারেক্ট করেছিল। একটা ইন্ডেক্স 22% কারেক্ট করছে, সেটা বুঝতে হবে। কিন্তু তখনও মিড ক্যাপে যারা ইটিএফে ইনভেস্ট করেন, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তারা যদি ও বাবা 22% পড়ে গেছে ধর বেরিয়ে যায়, লং টার্মে তো বিশ্বাসই নেই, তারা আজকে হাত কামড়াচ্ছেন। এই জন্য বলি এই মার্কেট মাঝে মাঝে সময় সুযোগ দেয়। যাদের লং টার্ম ইনভেস্টমেন্ট আছে তারা হয়তো ইন্ডিভিজুয়াল স্টকে অতটা কনফিডেন্স পান না, তাহলে তারা মানে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, ইটিএফ এর মাধ্যমে, যেটা ডাইভার্সিফাইড একটা ফান্ড, তার মাধ্যমে ইনভেস্টটা করে যান। এসআইপি করতে থাকুন। মাঝে মাঝে মার্কেটে যখন এরকম ড্রপ পাবেন 10%-এর মতো, মাঝে মাঝেই মার্কেট দেয় 10% মিড ক্যাপে, মাঝে মাঝেই পাবেন, বা ইন্ডেক্সেও মানে নিফটিতেও পাবেন মাঝে মাঝে। এই 20% ড্রপ হয়েছিল, তখন একটু একটু অ্যাড করুন। যদি আপনার ভিউ থাকে 15 বছরের, 20 বছরের, নিজের রিটায়ারমেন্ট হয়তো প্ল্যান করছেন, ছেলে মেয়ের পড়াশোনার জন্য হয়তো প্ল্যান করছেন লং টার্ম, সেগুলোর দিকে একটু নজর রাখুন। হ্যাঁ, জানি ইন্ডিয়ার ইকোনমি একটু মাঝে মাঝে খারাপের দিকে যায়ও, কারণ সারা বিশ্বে এখন যে চলছে সেটা আজকে আলোচনার নয়। ভেতর থেকে অনেক খারাপ করার ব্যবস্থা চলছে, অনেক কিছু আপনারা হয়তো শুনতেও পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, জেনজি নিয়ে অনেক কিছু হচ্ছে। সেগুলো নিয়ে একটা আলাদা নয় ভিডিও আমি করব, যেখানে লং টার্ম ইকোনমি নিয়ে আলোচনা করব, সেটা আজকের আলোচ্য বিষয় নয়। কিন্তু তাও আমি বলছি, যারা ইনভেস্টমেন্ট করেন তাদের একটা আলাদা রকম মেন্টালিটি রাখতে হবে। যারা ট্রেডিং করেন তাদের টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আরেক রকম মেন্টালিটি রাখতে হবে, এবং যারা ইনভেস্টও করেন একটু টেকনিক্যালটা জানা থাকলে অনেকটা কাজে দেয়। তো ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, এবং সোমবার যেহেতু এই ইউরোপের এই ইরান আর ইউএস কনফ্লিক্টের ব্যাপারটা একটু ভালো আছে, হয়তো হয়তো ওয়ার্ল্ড মার্কেট, বলছি ইন্ডিয়াতে তো একটু সেলিং চলছে, ওয়ার্ল্ড মার্কেট হয়তো একটু র্যালি করবে, সেই দিকে একটু নজর রাখবো। কি নিউজ ফ্লো আসছে সেগুলো নিয়ে আপনাদেরকেও আপডেট রাখবো, চিন্তা করবেন না। এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটাকে পারলে লাইক করে রাখবেন। যারা টেকনিক্যাল অ্যানালিসিস জানতে বুঝতে চান তারা প্লিজ এই কোর্সে ভর্তি হয়ে যাবেন। নিচে ডেসক্রিপশন বক্স প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।